লিয়া মুখটা কিঞ্চিত তুলে জাহানারা বেগমের দিকে চাইল। মনের কোণে এবার একটু হলেও লিয়ার প্রশান্তি হলো। এর মধ্যে জারিফ আসে। জারিফের গায়ে লিয়ার গিফট করা চেক শার্ট, সাথে অ্যাশ কালারের জিন্স। শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, শার্টটা ছেড়ে দিয়ে পরা। জারিফ মায়ের সব কথাই শুনতে পায়। জারিফ জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলে, মা, বলছি যে সন্ধ্যা আসছে তো, আন্টিকে বলে আসছিলাম সন্ধ্যার পরপরও লিয়াকে পৌঁছে দেব, তাই এখন লিয়াকে বাসায় দিয়ে আছে। জাহানারা বেগম গাম্ভীর্যতা বজায় রেখে বলেন, এখান থেকে বেশি দূর নয় লিয়ার বাসা, তাই রাত হলেও সমস্যা হবে না। লিয়া ডিনার করে যাবে, রাতে লিয়াকে পৌঁছে দিয়ে আসিস কেমন? থেমে ফের বললেন, যারা, ওকে রুমে নিয়ে যা। আর কোনো বাক্য প্রয়োগ না করে জাহানারা বেগম প্রস্থান করেন। লিয়া রীতিমতো অবাক জাহানারা বেগমের কথায়। তবে লিয়া এখনো সমীকরণ মেলাতে পারছে না। জাহানারা বেগম ভালোবেসে বললেন নাকি সৌজন্যতার খাতিরে বললেন? একজন মানুষ বাসায় এসেছে, না খেয়ে গেলে কেমন হয়? হেন তেনা শুধু কি এজন্যই ডিনার করে যেতে বললেন, নাকি ছেলের বউ হিসেবে একটা স্নেহ ভালোবাসার জায়গা থেকে বললেন? এই প্রশ্নগুলো লিয়ার মন মস্তিষ্কে বিচরণ করতে থাকে। তবে উত্তর অজানাই থাকে লিয়ার। দোমনা অবস্থায় থাকে লিয়া। নেগেটিভ চিন্তায় মানুষের মন মস্তিষ্ক বেশি হয়, ঠিক তেমনই লিয়ারও হচ্ছে। শাশুড়ি হয়তো সোকল্ড সৌজন্যতার জন্য এমন বললেন, মন থেকে এখনো হয়তো মেনে নিতে পারেননি। তাই তো এখনো একবারও কাছে এসে আদুরি গলায় কিছুই বলেনি, আর না তো স্নেহের হাত মাথায় রেখেছেন। জারিফ নাতাশাকে নিয়ে বাইরে হাঁটতে যায়। যারা লিয়াকে জারিফের রুমে নিয়ে যায়। যারা মিষ্টি কণ্ঠে বলে, এইটা তোমাদের বেডরুম, বিশ্রাম নাও, আমি আসছি। যারা চলে যায়। লিয়া রুমের চারদিকে নজর বুলাতে থাকে। এ বাড়িতে এর আগে একবার আসা হয়েছে, তবে এই রুমে আসা হয়নি। এই প্রথম এই রুমে পা ফেলানো হলো। জানলার দামি আভিজাত্যপূর্ণ সফেদ পর্দাটা দক্ষিণে মৃদু বাতাসে হালকা উড়ছে। রুমটা বড়সড়, মাঝে বেড, বেশ পরিপাটি, গোছানোই সবকিছু। বিছানায় পা ঝুলিয়ে বসে লিয়া, কিছুক্ষণ এভাবে বসে রয়। অতঃপর রাজিয়া সুলতানাকে ফোন করে বলল বাসায় যেতে একটু দেরিই হবে। লিয়া ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বের হয়, টাওয়াল দিয়ে মুখ মুছে নেয়। বলের সাথে সেট করা আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে নিজেই আনমনে প্রশ্ন করে, আন্টি কি আমায় অপছন্দ করে, যার কারণে আমার সাথে ওর কোনো কথাই বললেন না এখনো পর্যন্ত? উফ। এরই মধ্যে লিয়ার ঘাড়ে নরম নিঃশ্বাস পড়ে। লিয়া ভাবনায় নিমজ্জিত থাকায় কারো আগমন টের পায়নি। লিয়ার ভাবনায় ছেদ পড়ে জারিফের স্পর্শে। জারিফ লিয়ার কোমর জড়িয়ে কাঁধে থুতনি রাখে। লিয়ার সাথে আয়নায় চোখাচোখি হয়। শাড়ির আঁচল ভেদ করে জারিফের হাত লিয়ার পেটে স্পর্শ করে। লিয়ার গলা শুকিয়ে আসছে যেন। জারিফ শীতল কণ্ঠে বলে, কি এত ভাবছ বলো তো? মন খারাপ? আগে থেকে বলিনি সেজন্য সত্যি রেগে আছো তুমি? লিয়া আয়নাতে দৃষ্টি রেখে মাথা ঘুরায়, ছোট্ট করে বলে। উহ, জারিফ লিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, শক্ত করে লিয়ার কোমর জড়িয়ে ধরে। লিয়া আচমকা জারিফের বুকে মাথা রাখে। জারিফের হার্টবিট যেন শুনতে পাচ্ছে লিয়া। জারিফ আন্দাজ করতে পারল লিয়া নিশ্চয়ই মন খারাপ। জারিফকে বলে, এই লিয়া, কি হয়েছে বলো? কেউ কিছু বলেছে তোমাকে? বলো আমাকে। না এমন কিছুই না। জারিফ এবার দু হাতে লিয়ার মুখটা আজলা করে ধরে, শান্ত চাহনিতে লিয়ার দিকে তাকিয়ে বলে। তাহলে কেমন কিছু? লিয়া কোনো উত্তর আসে না। লিয়াকে নিশ্চুপ দেখে জারিফ মজা করেই বলে, তুমি মন খারাপ করে আছো কেন আমি বুঝতে পারছি না। মন তো আমার খারাপ করা দরকার, তা আবার একটু আচ্ছা নয়, অনেক বেশি। কারণ তখন গাড়িতে কত করে বললাম মিষ্টিমুখ করো, তোমার পাথর মন কিছুতে নরম হলো না। একটা কিস অন্তত দিলে না। সে দুঃখে কষ্টে আমার তো এক চোখ মন খারাপ করে থাকার কথা। তবু দেখো আমি মন খারাপ না করে দিব্যি স্বাভাবিক আছে। জারিফের কথা শুনে লিয়া হেসে ফেলে। জারিফ লিয়াকে হাসানোর জন্যই মূলত মশকরা করে কথাগুলো বলে। জারিফ লিয়াকে আরেকটু টাইটে জড়িয়ে ধরে। লিয়া কাঁপা কাঁপা গলায় বলে, কি করছেন ছাড়ুন, কেউ আসতে পারে। জারিফ এক হাতে লিয়ার পেটে স্লাইড করতে করতে দুষ্টমি স্বরে বলে, এখনো তুই কিছুই করেনি। উই আর ম্যারিড, সে এত লজ্জা পর কিছু নেই। আর কেউ আসলে নক করবে। জারিফের গরম নিঃশ্বাস লিয়ার চোখে মুখে পড়ছে। লিয়ার গোলাপি পাতলা ওষ্ঠ তিরতির করে কাঁপতে থাকে। জারিফ এক আঙ্গুল দিয়ে লিয়ার ঠোঁটে স্লাইড করে। লিয়ার ঠোঁট জোড়া জারিফকে চুম্বকের মতো টানছে। জারিফ লিয়ার ঠোঁটে ঠোঁট রাখে। লিয়া এক হাতে জারিফের বাহু খামচে ধরে। আবেশে লিয়া চোখ বন্ধ করে ফেলে। প্রায় 3 মিনিট খানিক পর জারিফ লিয়ার ঠোঁট ছেড়ে দেয়। জারিফ বড় শ্বাস টেনে নেয়।
লিয়া জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিতে থাকে। লজ্জায় লিয়া জারিফের বুকে মুখ লুকায়। জারিফ মুচকি হেসে বলে, টেস্টটা দারুণ ছিল। এই লিয়া, আমার তো এগেন টেস্টটা নিতে ইচ্ছে করছে। লিয়া তড়িৎ জড়তা নিয়ে বলে। একদম না। কথাটা শেষ করে লিয়া নিজেকে জারিফের বাঁধন থেকে ছাড়িয়ে নেয়। জারিফের সামনে থাকতে লজ্জা হচ্ছে, তাই ব্যালকনিতে যায়। জারিফ মুচকি হেসে বলে, এতটা লজ্জা পেলে তোমার সাথে বাসর কি করে হবে? আমি তো সে চিন্তায় আছি। তবে ভালো, লজ্জা নারীর ভূষণ। লিয়া ব্যালকনিতে গিয়ে বুক ভরে নিঃশ্বাস নেয়। রুমের মৃদু আলো দরজা দিয়ে ব্যালকনিতে আসছে। কিছুক্ষণ পর জারিফ লিয়ার পাশে গিয়ে দাঁড়ায়। মৃদু স্বরে বলে, লিয়া, আমি ভেবেছি খুব শীঘ্রই তোমাকে উঠিয়ে আনবো। নীল কি বলে জানো? আমার নাকি অর্থের সংকট চলছে, তাই বউকে বাবার বাড়ি রেখেছে। নীল না হয় সামনে এটা বলেছে, অসামনে আড়ালে এরকম কত কথা অনেকে হয়তো বলবে, তাই ভেবেছে বউকে বাবার বাড়ি রাখা ঠিক হচ্ছে না, দ্রুত আমার কাছে নিয়ে আসবো। লিয়া বলে, লিম এক্সকিউজ রাখেন, আমি যথেষ্ট ব্রেনি। আমার এই সূক্ষ্ম চাল, আপনার এই সূক্ষ্ম চাল আমি ধরতে পারি। হ্যাঁ। জারিফ লিয়াকে নিজের দিকে ঘুরিয়ে দুহাতে লিয়ার কোমর পেঁচিয়ে ধরে আর কপালে কপাল ঠেকিয়ে বলে, ওয়েল, তুমি সত্যিই দিনকে দিন তোমার মায়া আমি খুব ছড়িয়ে যাচ্ছে। তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আমার তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি সিরিয়াসলি বলছি লিয়া। লিয়া, আমি ভেবেছি তাসনিমের বিয়ের রেজিস্টার কাটলেই সবাইকে জানিয়ে তোমাকে উঠিয়ে আনবো। লিয়া দুহাতে জারিফের গলা জড়িয়ে ধরে নির্বিকার কণ্ঠে বলে, আমি সবে এইচএসসি দিলাম, এখনো পড়াশোনা অনেক বাকি। এখনই ঘর সংসার করার মতো ম্যাচিওর হইনি আমি। পৃথিবীর সব থেকে বড় দায়িত্ব হলো সংসারের দায়িত্ব। সেটা নেওয়ার জন্য আরো অনেক কিছু জানাশোনা প্রয়োজন। আর একজন স্টুডেন্ট একটা দেশের ভবিষ্যৎ কর্ণধার। একজন স্টুডেন্ট একটা দেশের রত্ন। আর আপনি কিনা সংসারের বোঝা কাঁধে তুলে দিয়ে একটা দেশ রত্নকে শেষ করতে চাইছেন। একজন টিচার হয়ে আপনি এমন একটা কাজ করতে পারবেন, আপনার থেকে জাতি এমনটা কখনোই আশা করবে না। অদ্ভুত লজিক শুনে আমি শিহরিত। যত উদ্ভট লজিক যেন আমার ক্ষেত্রে দেখানো লাগে। উফ। এসব কথা মনে মনে ভেবে মাথা ঝাড়া দেয় জারিফ। গলা ছেড়ে কণ্ঠে শীতলতা নিয়ে বলে, ব্যাপার না। লিয়া একটু চমকায়। এতক্ষণ কি বুঝালো আর এ কি বুঝলো, হাল্লা মালুম। লিয়ার ভাবনার সুতো ছিঁড়ে দিয়ে জারিফ ফের বলতে থাকে, ক্ষতিপূরণ হিসেবে 1 ডজন দেশরত্ন দেব, দেশের স্বার্থে। তাহলে বলো, একটার জায়গায় ডজন খানেক হলে দেশের তো লাভ হবে। লিয়ার কপালে বেশ কয়েকটা ভাঁজের সৃষ্টি হয়। লিয়া দৃষ্টি সরু করে যায়, প্রশ্ন করে ওঠে, মানে কি বলছেন বুঝলাম না। জারিফ মুচকি হেসে বলে, একজন দেশরত্নের ঘাড়ে সংসার নামক বোঝা তুলে দিয়ে তার ভবিষ্যৎ শেষ করলাম। এই একজনের জায়গায় 1 ডজন খানেক পিউপিল দিতে পারি। তুমি রাজি থাকলে সম্ভব। জাস্ট 12 বছর লাগবে। 12 বছরে 12টা বাচ্চা কাচ্চার জন্ম দিয়ে ক্ষতিপূরণ পুষিয়ে দেব। কি বলো, ভালো আইডিয়া না? জারিফ ভ্রু নাচিয়ে ইশারা করে। লিয়ার মুখটা হা হয়ে যায়। লিয়া ঠোঁট প্রসারিত করে ব্যস্ত কণ্ঠে বলে, মোটেই ভালো আইডিয়া নয়। লিয়া কিয়ৎকাল ভেবে বলে, এটা তো মজা করে বলছিলাম। আসল কথা হলো আমি পরিবারের ছোট মেয়ে। আমার বড় তুলির এখনো বিয়ে হয়নি, তাই কি করে ওকে ফেলে আমায় শ্বশুর বাড়ি পাঠাবে? এটা কেমন দেখায় না আপনাকে? আর আপনি যদি একান্তই আমাকে চান তবে ওয়েট করুন। আমার অনার্স কমপ্লিট না হওয়া পর্যন্ত মনে হয় না আমার আব্বু কন্যাদান করবে। এদিকে আমি অনার্স কমপ্লিট করতে থাকি, ততদিনে তুলির বিয়েটাও হয়ে যাবে। জারিফ অসহায় ফেস করে করুণ সুরে বলে, এটা তো ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এখনো 4 থেকে 5 বছর ওয়েট করা লাগবে। আমি ততদিনে অক্কা পাবো। এতদিন ওয়েট করার ধৈর্য আমার নেই। লিয়ার নাকে নাক ঘষে আদুরি গলায় বলে, এই লিয়া, আমার প্রতি একটু সহৃদয় হও। কঠোর মনটাকে একটু তো নরম করো। লিয়া বলতে থাকে, ভালোবাসার জন্য মানুষ কত কি করে। সম্রাট শাহজাহান তার বেগমের জন্য তাজমহল পর্যন্ত বানিয়ে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর আপনি মাত্র 4 থেকে 5 বছর ওয়েট করতে পারবেন না? ভেরি ব্যাড। জারিফের মুখটা থমথমে হয়ে যায়। জারিফ দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান স্বরে বলে, অনেক নিদর্শন দেওয়া যাবে, সেটা আমার কাছ থেকে না হয়। লিয়া নিজেকে ছাড়িয়ে উল্টো দিক হয়ে এক হাতে লোহার গ্রিল খুঁড়তে খুঁড়তে বলে, সহজেই কোনো কিছু পেয়ে গেলে তার মূল্য থাকে না। আর আপনাকে একটু বড় করে দেখাও দরকার। আমি শুধুই আপনার মোহ কিনা, যা আবার সময়ের সাথে কেটে না যায়। এসবের জন্য হলেও একটু সময়ের প্রয়োজন।
জারিফ গ্রিলের সাথে ঠাস দিয়ে লিয়ার মুখোমুখি দাঁড়ায়। দুহাত বুকে গুজে নরম কণ্ঠে বলে, সময় যত চাও দেওয়া যাবে, তবে দূরত্ব যেমন ভালোবাসে বাড়ায়, ঠিক তেমনি বিভিন্ন সময় সমস্যারও সৃষ্টি করে। সে হিসেবে বলছে, আরেকবার ভেবে দেখো। লিয়া নির্বিকার থাকে, কোনো কিছু না বলে নিশ্চুপ রয়। লিয়াকে চুপচাপ দেখে জারিফ হতাশ হয়, চুলের মধ্যে আঙ্গুল চালনা করে দেয়। অতঃপর লিয়ার দিকে ঝুঁকে একদম ক্ষীণ আওয়াজে একটু সুর করে বলে, এত ভালোবাসা দেব তোমায় যে ভালোবাসা পৃথিবীতে নাই। জানি না কি করে আমি তোমাকে বোঝাই, না বলা কথা আজ বলে দিতে চাই। লিয়া ভেতরে ভেতরে মুচকে হাসে, তবে বাইরে শক্ত খোলস ধরে রাখে। জারিফের সামনে দুর্বলতা প্রকাশ করে না। লিয়া ঠোঁট মেলে বলে, এত অবহেলা করেছেন, এখনো সবটা ভুলতে পারিনি। জানি না কি করে সবটা ভুলবো আমি। জারিফ এবার সত্যিই হতাশ হয়, ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। জারিফ লিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয়। লিয়ার মুখের উপর থাকা চুলগুলো কানের পাশে ঠেলে দেয়। এক হাত লিয়ার গালে রেখে আদুরি গলায় বলে, এলিয়া, সরিটিকে গ্রান্ট করা যায় না। মানছি তোমার সাথে রুড আচরণ করেছে, ক্ষমা করা হলো মহৎ গুণ, আর আমি চাই সব মহৎ গুণ অধিকারী মিসেস জারিফ হবে। তো আমাকে ক্ষমা করে গুণটা নিজের মধ্যে আছে কিনা তার প্রুফ দাও। লিয়ার ঠোঁটের কোণের হাসিটা চওড়া হয়। লিয়া জারিফের চুলের মধ্যে হাত চালনা করে, ঠোঁট আউড়িয়ে বলে, আপনি খুব কানিং। গল্পের সেই ধূর্ত শিয়ালের মতো মনে হচ্ছে আপনাকে। কথা দিয়ে আমাকে ফাঁসাতে চাইছেন, তবে মিসেস জারিফ এতটা বোকা নয় যে আপনার চাল ধরতে পারবে না সে। জারিফ লিয়ার গলায় মুখ ডুবিয়ে বলে। যেমনই মনে কেন, তোমারই তো বর। জাহানারা বেগম কিচেনে রান্না করছেন। এমন সময় কল্পনা বেগম আসেন। এসে গলা খাকারি দিয়ে বলে, ভাবি, একা একা এই সময় রান্না করছো? আমাকে বলো কি করতে হবে, আমি হেল্প করছি। জাহানারা বেগম কড়াইয়ে কিছু নাড়তে নাড়তেই বলে, থাক, লাগবে না, এই তো হয়ে গিয়েছে প্রায়। ছোট ছিল এতক্ষণ, কেবলই রুমে গেল। কল্পনা বেগম ঠোঁট উল্টে বলে, ও, মুখাবয়টা দুঃখী দুঃখী করেন, হতাশার সুরেই বলেন, জানো ভাবি, আমার না নাতাশার জন্য ভীষণ চিন্তা হচ্ছে। জাহানারা বেগম ঘাড় ঘুরিয়ে কল্পনা বেগমের দিকে চাইলেন, কপাল কুঁচকে শুধালেন, তোমার হঠাৎ নাতাশাকে নিয়ে চিন্তা হচ্ছে যে? তা তো বুঝতে পারলাম না, কারণটা কি? বাচ্চা একটা মেয়ে, মা নেই আর বাবা থেকেও নেই। এরকম বাবা থাকা আর না থাকা সমান কথা। কোনো দিন এসে খোঁজ খবর পর্যন্ত নেয় না নাতাশার। তার উপর মেয়েটা অসুস্থ, একবারও ফোন করে ভালো মন্দ খোঁজ নেয় না। আজ 5 বছর পেরিয়ে যাচ্ছে, এতদিনেও যখন নাতাশার বাবা মেয়ের খোঁজ খবর নেয়নি, আমার মনে হয় না আর ভবিষ্যতেও নিবে। নাতাশাকে সারা জীবন নানার বাড়িতেই থাকতে হবে। বাবা বেঁচে থাকলেও বাবার আদর স্নেহ মেয়ের কপালে নেই। আফসোসের সুরে বলতে থাকেন কল্পনা বেগম। জাহানারা বেগম হালকা কেশে স্পষ্ট স্বরে বলে ওঠে, তাতে কি হয়েছে, আমরা আছি তো। এখনো পর্যন্ত নাতাশাকে কখনো বাবা মায়ের অভাব বুঝতে দিইনি। অসুখ আছে, সৃষ্টিকর্তা চাইলে একসময় সুস্থ হয়ে যাবে। নাতাশা নানার বাড়ির বোঝা হয়ে বড় হবে, এরকম আচরণ আমি বা আমাদের পরিবারের কেউই কখনো করিনি, আর আমার বিশ্বাস ভবিষ্যতেও করবে না। জন্ম দিয়ে নামে মাত্র বাবা হওয়া যায়, আর সেই নামে মাত্র একজন বাবার মধ্যে পড়ে নাতাশার বাবা। এরকম বাবার ছায়াও যেন আমার নাতনির ওপর না পড়ে, আমি মনে প্রাণে চাই। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে, নাতাশার বাবা ওকে আমাদের কাছে রেখে আমাদের উপকারই করেছে। নাতাশার মধ্যে আমি আমার মেয়েকে খুঁজে পাই। আমার মেয়ের সবচেয়ে বড় জীবন্ত স্মৃতি তো নাতাশা। আমার মেয়ের নারী ছেঁড়া ধন আমার কাছে। আমি তো এই জন্য মনে মনে নাতাশার বাবাকে ধন্যবাদ জানাই। আর সৎ মায়ের কাছে মানুষ হওয়ার থেকে নানা নানির কাছে বড় হওয়া ভালো নয় কি? নাতাশার নানা নানি এখনো বেঁচে আছে, তার ওপর নাতাশার মামা আছে, যারই পক্ষে কম ভালোবাসে না। বাবার আদর স্নেহ পাবে না তাতে কি হয়েছে? বাবা মামা চাচা এরাই তো হলো একটা মেয়ের আসল অভিভাবক। সৃষ্টিকর্তা চাইলে
জারিফ একাই নাতাশার সব অভাব পূরণ করতে পারবে। এতটুকু বিশ্বাস আমার ছেলের ওপর আছে। জাহানারা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে কাজে মনোযোগ দেন। কল্পনা বেগম ফোড়ন কাটেন, ওষ্ঠদ্বয় প্রসারিত করে বলেন, আরে ভাবি, চিন্তাটা তো মূলত আমার ওইখানেই। জারিফ নাতাশাকে খুব আদর করে, ভালোবেসে, তা আমিও জানি। এখনকার ছেলে মেয়ে বিয়ে শাদী করলে বদলে যায়, তার উপর যখন নিজের বাচ্চা কাচ্চা হবে তখন কি আর বোনের মেয়ের উপর এত আদর যত্ন থাকবে? আর এই মেয়েটাকেও আমার ঠিক এতটা সুবিধা ঠেকছে না। দেখো, বলে রাখলাম, দিন দিন নাতাশার উপর জারিফের আদর ভালোবাসা ক্ষীণ হয়ে আসবে। আল্লাহ না করুক তোমাদের অসম্ভবে জারিফের বউ এতিম মেয়েটার ওর সাথে কিরকম আচরণ করবে, সেই ভেবে আমার খুব টেনশন হচ্ছে। এখনকার ছেলেরা বউয়ের বিরুদ্ধে গলা উঁচিয়ে কথা বলতে পারে না, কিছু বললেই হুমকি স্বরূপ সংসার ছেড়ে ছুড়ে যাওয়ার ভয় দেখায়। আর শান্ত শিষ্ট ভদ্র ছেলেরা মান সম্মানে তরুণ বউয়ের সব কিছু মেনে নেয়। তাই বলছি, নিজের নাতনির ভবিষ্যৎ ভাবো কেমন। জাহানারা বেগম যথেষ্ট বিরক্ত হলেন কথাগুলো শুনে। কড়া করে কিছু বলার ইচ্ছে হলেও ভদ্রতার জন্য সেটা করলেন না। তবে ঠান্ডা মাথায় কিয়ৎক্ষণ ভেবে নিলেন, অতঃপর বেশ ভদ্রভাবে শান্ত কণ্ঠে বললেন, এখনই নেগেটিভ ভাবছো কেন? পজিটিভও তো ভাবা যায়। এরকম বলছো কেন? নাতাশা ওর মতো করে লেখাপড়া করবে, ভালো কোনো পজিশনে যাবে, তখন ওর দায়িত্ব কাউকে নিতে হবে না। আর সেই পর্যন্ত যাওয়ার জন্য তোমার ভাই আছে, তার অবর্তমানে জারিফ থাকবে। জারিফ একটা দায়িত্ববান ছেলে, কখনোই জারিফ ওর মরালিটি নিয়ে বিচ্যুত হবে না। আমার ছেলে, আমি তাকে চিনব না? এতদিনে আমার ছেলেকে এতটুকু যদি নাই চিনি, তাহলে কেন মা হলাম আমি? কথাটা বলে মৃদু হাসেন, অতঃপর থেমে বলেন, আর তোমাকে বলি, এত এসব নিয়ে চিন্তা না করে তুমি বরং ওদের জন্য দোয়া করো। জারিফ লিয়ার জন্য মন থেকে দোয়া করো, যাতে ওদের সংসার জীবন হুরঝুর, এক কথায় ঝামেলা মুক্ত হয়। এখন তো ঝামেলা ছাড়া জীবনযাপন করাই দায়। প্রায় সংসারেই হুটহাট এটা সেটা নিয়ে ভুল বোঝাবুঝি, অশান্তি লেগেই থাকে। সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রে করো, ওদের সংসার লাইফটা যেন অনাবিল আনন্দ প্রশান্তিতে কাটতে পারে। কল্পনা বেগমের মুখে যেন অমাবস্যা নামে। ফর্সা মুখটা লহমায় কালো হয়ে যায়। তবে আর বলার মতো কিছু খুঁজে পেলেন না। মনে মনে আওড়ালেন, ধুর, ভাবিকে কি বোঝাতে আসলাম, আর উনি তো নিজের বুঝ নিয়ে অটল রইলেন, আরো উল্টো আমাকে বুঝিয়ে গেলেন। তবে আমিও দেখতে চাই কতদিন জারিফের বউ নাতাশার উপর আলগা দরদ দেখায়। এখনকার মেয়েরা ছোট্ট সংসার চায়, সময় গেলেই দেখা যাবে। এইসব কথা মনে মনে বললেও মুখে ফের বলার ফাঁক ফোকর পেলেন না। জারিফের রুমে বেডের একপাশে লিয়া বসে আছে। লিয়ার সামনে বেডের মাঝখানে নাতাশা বসে। নাতাশা আর লিয়া দুজনে মিলে জারিফের ফোনে অ্যাঞ্জেলা গেম খেলছে। দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছে, গোসল করিয়ে খাবার খাওয়াচ্ছে। যখন খাবার খেতে চাইছে না, তখন ঠাস ঠাস করে মারছে। লিয়ার হাতে ফোন। নাতাশা সামনে বসে থেকেই খিলখিলিয়ে হেসে উঠছে। জারিফ ব্যালকনি থেকে রুমে আসে। এদের দুজনের কারবার দেখে জারিফের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। তবে মনে মনে হাসিও পায় লিয়ার ছেলে মানুষই দেখে। লিয়া সহজেই সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে, এটা দেখে জারিফের খুব ভালো লাগে। নাতাশার আর লিয়ার আদরে মিষ্টি সম্পর্ক দেখে জারিফের মনে প্রশান্তি হয়। জারিফ লিয়ার পাশে বিছানায় শটান শুয়ে পড়ে, পা বেডের বাইরে ঝুলছে। জারিফ লিয়ার শাড়ির আঁচল এক হাতে পেঁচাতে পেঁচাতে মায়াময় স্বরে বলে, এই লিয়া। লিয়া একটু সময় নিয়ে ছোট্ট করে বলে, হুম।
জারিফ মৃদু আওয়াজে বলে। আজকে থেকে যাও না। লিয়া তড়িৎ বিস্ফোরিত নয়নে জারিফের দিকে চাইল। জারিফের শান্ত নজর জোড়ায় নিজের প্রতিচ্ছবি দেখতে পেল লিয়া। জারিফ শাড়ির আঁচল এক হাতে পেঁচিয়ে রেখেছে। সে হাতের কোনোই ভর দিয়ে মাথাটা হাতের উপর রেখে কাত হয়ে শুয়ে লিয়ার দিকে চেয়ে আছে। লিয়া কপট রাগ দেখিয়ে মোটা চোখে চায়। জারিফ ভ্রু কুচকে বলে, মানে বলছে যে রাত হয়ে গিয়েছে, রাত বিরেতে নতুন বউয়ের বাইরে যাওয়া কিন্তু ঠিক নয়। ভূত প্রেত এর কোনাচের পরে এরকম একটা এথিক্স আছে না, অনেকে তো বিশ্বাস করে, সে কথাই বলতে চাইছে। কথাটা বলে জারিফ অপর হাতের সাহায্যে মাথা চুলকায়। লিয়ার ভীষণ হাসি পাচ্ছে। লিয়ার ঠোঁট টিপে হাসে। লিয়া মৃদু স্বরে বলে, আপনি ভূত প্রেত এইসবে বিশ্বাস করেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। জারিফ ফেসটা অসহায় বানিয়ে করুণ সুরে বলে, বিশ্বাস করি না, তবে এখন বিশ্বাস করে যদি কোনো বেনিফিট পাওয়া যায়, সেই বেনিফিট পাওয়ার জন্য আজকের জন্য বিশ্বাস করলে মন্দ হয় না, কি বলো? জারিফ ভ্রু নাচায়। লিয়ার থেকে উত্তরের অপেক্ষায় থাকে। লিয়া তেরা করে বলে, জানি না। এর মধ্যে যারা খাবার খাওয়ার জন্য ডাকতে আসে। ঘড়ির কাঁটা রাত 8টার ঘর পেরিয়েছে। প্রতিদিনকার থেকে আজকে অনেক আগে খাবার রেডি করেছেন জাহানারা বেগম। লিয়া যেহেতু বাসায় যাবে, তাই শুধু শুধু বেশি রাত করে পাঠানো ঠিক হবে না। লিয়া যারার সাথে ডাইনিং এর উদ্দেশ্যে রুম থেকে যেতে থাকে। নাতাশা নানু ভাইয়ের কাছ থেকে গল্প শুনবে বলে এক দৌড় দেয়। যারা পেছনে ফিরে জারিফকে ডেকে বলে, এই ভাইয়া, তুইও আয়, সবাই একসাথে খাবার খাবো, আয়। আমি আসছি, যেতে থাকো। ডাইনিং এ গিয়ে একটা চেয়ারে নীলকে দেখতে পায় লিয়া। নীলের চুলগুলো ভেজা। নীল ফলের ঝুড়ি থেকে একটা আপেল হাতে নিয়ে বড় করে বাইট দেয়। নিরুপমা বেগম ছেলের দিকে মোটা মোটা চোখে চায়। কিছুটা রাগান্বিত স্বরেই বলে, সারাদিন পর এখন রাত করে বাসায় ফিরলি, ভাব দেখে মনে হচ্ছে রাজ্যের কাজ সেরে নবাবপুত্র গৃহে ফিরলেন। এখন এসে ক্ষুধা লাগছে বলে পাগল বানিয়ে দিচ্ছে। দুপুরে বাসায় এসে খাবার খেয়ে গেলে কি এমন ক্ষতি হতো? জানি সারাদিন তো পেটে ভাত পড়েনি, কিছু খেয়ে থাকলে ওই ফাস্টফুড হাবিজাবি, আর এখন কিনা খালি পেটেই ফল খাচ্ছে। বললাম একটু অপেক্ষা কর, সবাই এই চলে আসবে বলে, তোর যে আর তর সইছে না। নীল গালে থাকা আপেলের টুকরো গলাধকরণ করে বলে ওঠে, ও আম্মু, মাঝে মাঝে মনে হয় তুমি আমার আম্মু না, আমাকে বোধহয় কুড়িয়ে পেয়েছিলে। সব সময় খিটখিটে মেজাজ তো দেখাও, আবার দেখছো মুখে কিছু একটা দিয়েছি, এখন আবার বকা শুরু করে দিয়েছো। জানো কিছু, খাওয়ার সময় বকলে বেশম উঠে খাবার তালুতে উঠবে, আবার খাবার গলায় আটকে যেতেও পারে। তারপর নিরুপমা বেগম ধমক দিলেন। তারপরের কথা ওনার জানা। এমন বলতে বলতে একদম উপরে চলে যাওয়া পর্যন্ত বলে তবেই নীল থামবে, এর আগে নয়। তাই তো ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। যারা শব্দ করে হেসে ওঠে। এতদিন তুই বুঝতেও পারলি না তোকে কুড়িয়ে পেয়েছিল ছোট মা? আরে আমি তো আমার বুদ্ধি হওয়ার পর থেকেই জানি তুই আমাদের বংশের কেউ না। ব্রহ্মপুত্র নদে তীর থেকে কোনো এক কাক ভেজা ভরে ছোট মা তোকে কুড়িয়ে পেয়েছিল। আর একজন আসলো চাপাবাজ, আর এই চাপাবাজ এতকাল শুনে আসলাম কাক ডাকা ভোর হয়, কাক ভেজা ভোর, একটা কথাই পেলি তুই? হ্যাঁ। দাঁত কটমট করে ঘাড় ঘুরিয়ে জারার দিকে তাকায় নীল। জারার পাশে লিয়াকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। লিয়াকে দেখে মাথা চুলকে অপ্রস্তুত হাসে নীল। তাৎক্ষণিক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এক হাতে ইশারা করে একটা চেয়ার দেখি ভদ্রভাবে বলে, ভাবি বসেন। এসে আপনার কথা প্রথমে আম্মুকে জিজ্ঞেস করেছি, আম্মু বলল আপনি রুমে আছেন। বাইরে থেকে আসলাম, গরম রাখছিল, তাই ভাবলাম শাওয়ার নিয়ে এসে পরে আপনার সাথে দেখা করব। যারা একটা চেয়ার টেনে লিয়াকে বসতে বলে। লিয়াও বসে। নীল এটা সেটাই বলছিল। সে সময় কথা এসে চেয়ার টেনে বসে। জাহানারা বেগম আর নিরুপমা বেগম খাবার সার্ভ করতে শুরু করেন। জাহানারা বেগম যারাকে শুধান, যারা, জারিফকে ডেকেছিস? জারিফ এখনো আসছে না যে? ভাইয়া রুমেই ছিল, বললেই তো আসলাম। ভাইয়া বলল আসছি। ও মা, এখন আবার তোমার ছেলেকে ডাকতে যেতে বললে না? প্লিজ, তোমার ছেলে তো এত আগেই ডিনারের অভ্যেস নেই, তাই মনে হয় এখন খাবে না, পরে খাবে।
এক নাগাড়ে চঞ্চল গলায় কথাগুলো বলে থামে যারা। এর মধ্যে কথা চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে, ব্যাপার না যারা, তোমাকে যেতে হবে না, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি কেমন? লিয়া প্লেটে এক হাতে খাবার নাড়তে নাড়তে কথার দিকে আর চোখে চাইল। জাহানারা বেগম বলে উঠে, থাক কথা, তোমাকে যেতে হবে না, তুমি খাবার খাও, জারিফ আসলে নিজেই চলে আসবে। কথা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চেয়ারে বসে। নীল লিয়াকে উদ্দেশ্য করে শুধায়, ভাবি শুনলাম আপনার আপুর বিয়ে, তা বিয়ে উপলক্ষে বাড়ি যাচ্ছেন কবে? শুক্রবার আপুর বিয়ে, আমরা হয়তো বুধবারে যাব। কথা ভ্রু বাঁকিয়ে বলে, লিয়া, তোমার আপু মানে তো ভাইয়া যাকে পছন্দ করত, মানে যার সাথে ভাইয়ার বিয়েটা হওয়ার কথা ছিল, সে, রাইট? মাত্রই লিয়া মুখে খাবার তুলেছে, এমন সময় কথার এহেন কথা শুনে মুখটা মলিন হয়ে আসে। লিয়া খাবারটা গলা দিয়ে নামাতে পারছে না। যদিও কথা ভুল কিছু বলেনি, কথাটা সত্যি, তারপরেও লিয়ার কষ্ট অনুভূত হয়। লিয়া মনে মনে আওড়ায়, এখানে সবার সামনে এই সত্যি কথাটা না বলে কি এমন ক্ষতি হতো? এটা বলা কি খুব জরুরি ছিল? উফ, কিছু কিছু মানুষের নেচারই হয়তো এমন, ঠিক উইক পয়েন্টে আঘাত করবে। লিয়া হ্যাঁ না কিছুই বলতে পারছে না। যতটা না কথার উপর রাগ হচ্ছে, তার থেকে দ্বিগুণ রাগ নীলের নিজের উপরই হচ্ছে। নীলের নিজের মাথার চুল নিজেরই টেনে ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। নীলের মনে হচ্ছে, আমি যদি এই কথাটা না বলতাম তাহলে এই বেয়াদব মেয়েটা এরকম বলার সুযোগই পেত না। আমার অপ্রয়োজনীয় কথার জন্য ভাবির মনটা গেল খারাপ হয়ে। যারা দাঁত কটমট করে বলে, তাসমিম আপুর বিয়ে শুনেছ? কথা খাবার চিবোতে চিবোতে আবারও বলে, বাই দা ওয়ে লিয়া, তোমরা ঈদের বাড়ি যাওনি না? মানে ঈদ তো বেশিরভাগ মানুষ পরিবারের সবার সাথেই করে। এই দেখো আমাকে, আমি দাদুর বাড়ি থেকে ঈদ করে বিকালে নানুর বাড়িতে আসলাম। লিয়া ছোট্ট করে বলে। বারবার লিয়া লিয়া করে সম্বোধন করছে। জাহানারা বেগমের কাছে ভালো লাগছে না। উনি গম্ভীর মুখাবাই করে শান্ত স্বরে বলেন, কথা, লিয়াকে নাম ধরে সম্বোধন করছো, এটা কেমন যেন লাগছে। আমার কথাই মনে করো না কিছু মামনি, আসলে তুমি তো শিক্ষিত একটা মেয়ে, তোমার থেকে এমন সম্বোধন ঠিক ভালো দেখাচ্ছে না। বড় মামি, লিয়া আমার থেকে জুনিয়র, ওর সবে এইচএসসি দিল আর আমি অনার্সে। ওর থেকে মিনিমাম 2 বছরের খানিকের সিনিয়র তো হব। জাহানারা বেগম তপ্ত নিঃশ্বাস ফেললেন। ভরাট গলায় আবারও বলেন, এখানে লিয়ার আর তোমার বয়সের ব্যবধান ম্যাটার করছে না। এখানে লিয়ার পরিচয় জারিফকে দিয়ে, জারিফের পরিচয়ে পরিচিত হবে লিয়া। লিয়া এবাড়ির বউ, জারিফের বউ হিসেবে লিয়ার প্রাপ্য সম্মান ওকে দিতে হবে। আর জারিফ যেহেতু তোমার বড় ভাইয়ের বউকে বারবার নাম ধরে ডাকা, এটা আমার কাছে শোভা পায় না। তাই আমি চাইবো বড় ভাইয়ের বউকে সম্মান দিয়ে কথা বলবে। কথা ভেতরে ভেতরে ফুঁসছে। মনে মনে ওরায়, আজ বড় মামি শুধুমাত্র ওই মেয়েটার জন্য সবার সামনে আমাকে এতগুলো কথা শোনালো। এদিন এসেই সবাইকে বশীভূত করে ফেলেছে নাকি? এসব কথা মনে মনে ভেবে মাথা ঝাড়া দেয় সে। অতঃপর মৃদু স্বরে বলে, সরি বড় মামি, নেক্সট টাইম খেয়াল রাখবো। এর মধ্যে জারিফ এসে চেয়ার টেনে বসে পড়ে। জাহানারা বেগম সুধান, জারিফ, তোর দেরি হলো যে? যারা সেই কখন না ডেকে আসলো? সরি, দেরি হয়ে গেল। রূপম ফোন করেছিল, কথা বলতে গিয়ে লেট হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষে লিয়া সবার থেকে বিদায় নিতে থাকে। লিয়া জাহানারা বেগমের সামনে দাঁড়িয়ে মৃদু আওয়াজে বলে, আন্টি আসি। জাহানারা বেগম হঠাৎ করে নিজের গলার মোটা স্বর্ণের চেনটা খুলে লিয়ার গলায় পরিয়ে দিতে দিতে বলেন, আমার দেওয়া ঈদের সালামি হিসাবে দিলাম। যদিও পুরাতন, তুমি আবার মন খারাপ করো না যে তোমার শাশুড়ি মা তার ব্যবহার করা জিনিস আমাকে দিল। জারিফ তোমাকে আনবে তা জানতাম না, আগে থেকে বললে ভালো হতো। লিয়া হতবাক চোখে কিয়ৎক্ষণ চাইল। আনন্দে লিয়ার চোখ দুটো ছলছল করে উঠল। চোখে ছলছল পানি নিয়ে লিয়া মৃদু হাসে। কণ্ঠে একরাশ শীতলতা নিয়ে ঠোঁট আউড়িয়ে বলে, মোটেই ওরকম কিছু ভাবো না। আর গিফটের থেকে বড় হলো আপনার দোয়া। আপনাদের দোয়া পেলে আর কিচ্ছু চাই না আমার। জাহানারা বেগম অমায়িক হাসেন। লিয়ার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে লিয়া জাহানারা বেগমকে জড়িয়ে ধরে, কাঁধে মাথা রাখে। জাহানারা বেগম লিয়ার পিঠে হাত বুলিয়ে দেন। অতঃপর সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে লিয়া।
গাড়ি মুহূর্তেই চোখের আড়াল হয়ে যায়। জাহানারা বেগম আর নিরুপমা বেগম মেন দরজার সামনে এতক্ষণ দাঁড়িয়েছিলেন। নিরুপমা বেগম অবাক চোখে বড় জায়ের দিকে তাকিয়ে আছে। নিরুপমা বেগম জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছেন। ছোট জায়ের চোখের দৃষ্টি দেখে জাহানারা বেগম বুঝতে পারেন, তাই তো প্রশ্ন করার আগেই বললেন, এভাবে বিয়ে হওয়া, আবার সেদিন লিয়াকে ওর বাড়ির সবাই এত করে বলল, তবুও লিয়া নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ল না। আর সেদিন আমার ছেলে সহ পুরো পরিবার সবার সামনে অপমানিত হয়েছিল। লিয়া যদি হলুদের পরের দিন বিয়েতে বসতো তাহলে এতটা সম্মান ক্ষুণ্ণ হতো না। ইনভাইট করা অতিথিদেরকে ফোন করে বিয়ের অনুষ্ঠান ক্যান্সেল করার কথা বলা এতটা সহজ বিষয় ছিল না ছোট। থেমে আবারও বলেন, উফ, কেউ কেউ তো সামনের উপরেই কত কি বলেছিল, তোর নিশ্চয় মনে আছে। আমার এসবের জন্য একটু হলেও লিয়াকে দায়ী মনে হতো। তবে আমার ছেলের মনের অবস্থা যখন আমি বুঝতে পারলাম, তখন থেকে মনে হলো যা হওয়ার হয়েছে। এসব কিছু মনে পুষে রেখে ছেলের বউয়ের ওপর রাগ করে থাকা বোকামি। আর ছেলে মানুষই হয়ে যাচ্ছে। মেয়েটাও তো ছোট, কতই বা বয়স ওর। ওর উপর অভিমান করা আমার সাজে না। আর উপলব্ধি করলাম কখনো কোনো জায়গায় ফাঁক ফোকর রাখতে নেই। যদি সামান্যতম ফাঁক ফোকর থাকে তবে ঠিক সেখান দিয়েই তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করবে। কথাটা বুঝতে নিরুপমা বেগমের এতটুকু সময় দেরি হলো না। মৃদু হেসে বলেন, একদম ঠিক বলছো ভাবি। দুই যা আরো কিছুক্ষণ কথাবার্তা চালিয়ে যায়। গাড়ি চলছে শাসা করে। লিয়া বড় করে হামি দেয়। জারিফ তা দেখে কপাল কুঁচকে লিয়াকে শুধায়। এই, তোমার ঘুম পাচ্ছে? লিয়া কাপটা সিটের উপর রাখে, ঠোঁট মেলে বলে, দুপুরে ঘুমানোর অভ্যাস তো আজকে তো ঘুমানো হয়নি, তাই এত দ্রুতই ঘুম পাচ্ছে। জারিফ মুচকি হেসে বলে, তাহলে দেরি করছে কেন? ঘুম যখন পাচ্ছে ঘুমিয়ে নাও। শিমুলতলা বালিশ হিসেবে আমার কাঠটা তো আছে, যা কিনা বউয়ের আগে থেকেই ব্যবহার করে আসছে। লিয়ার 5 সেকেন্ড লাগলো কথাটা বুঝতে। সে ঢাকা থেকে ফেরার দিন বাসে জারিফের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। সেই কথা মনে হতে লিয়া লজ্জা পায়। জানলা দিয়ে হু হু করে মৃদু শীতল বাতাস আসছে। রাতের আলো অন্ধকার পথে জারিফের পাশে বসে সময়টা লিয়া দারুণ উপভোগ করছে। লিয়ার ভীষণ ভালো লাগছে। জারিফ এক মনে ড্রাইভ করছে। আচমকা লিয়া জারিফের কাঁধে মাথাটা এলিয়ে দেয়। জারিফের কাঁধে মাথা রাখে। জারিফ এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে লিয়াকে আগলে নেয়। লিয়ার হৃদয়ে অনাবিল প্রশান্তি বইতে থাকে। লিয়ার ঘুমো ঘুমো চোখ এভাবেই প্রশান্তিতে থাকতে থাকতে অবশেষে ঘুমিয়েই পড়ে। গাড়ি এসে লিয়াদের কোয়ার্টারের সামনে থামে। লিয়া ঘুমের মধ্যে এক হাতে জারিফকে জড়িয়ে ধরে আছে। জারিফ নিজের কাঁধের দিকে মাথাটা কিঞ্চিত ঘুরিয়ে যায়। লিয়া বাচ্চাদের মতো বিভোরে ঘুমোচ্ছে। লিয়ার ঘুমন্ত ফেসটা অসম্ভব সুন্দর লাগছে। জারিফ কিছুক্ষণ লিয়ার ঘুমন্ত মুখশ্রীর দিকে চেয়ে থাকে। এক হাতে লিয়ার কপালের উপর আসা এলোমেলো ছোট ছোট চুলগুলো হাত দিয়ে ঠেলে দেয়। লিয়া আবার একটু নড়ে ওঠে, নাক মুখ কুচকায়। জারিফে যদিও ইচ্ছে করছিল না লিয়ার ঘুম ভাঙাতে, তবুও ডাকতে হবে লিয়াকে। এমনিতে রাত 10টা বেজে আসছে। জারিফ লিয়ার গালে এক হাত রাখে, মৃদুস্বরে ডাকলো, লিয়া, লিয়া। লিয়া চোখের পাতা টেনে তোলে, ঘুমো ঘুমো চোখেই তাকায়, ইশারা করে বলে, কি হয়েছে? কথাটা বেঁধে যাচ্ছিল ঘুমের কারণে। জারিফ বলল, ওঠো এবার। থাকতে বললাম থাকলে না তো? থাকলে পরে সারা রাত এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে পারতে। এখন গাড়িতে সারা রাত এভাবে কাটানোর প্ল্যান করেছ। জারিফের কথাটা কানে বাড়ি খেতে লিয়ার হুঁশ ফিরে। লিয়া দেখে সত্যিই জারিফকে জড়িয়ে ধরে আছে। লিয়া দ্রুত সোজা হয়ে বসে, জড়তা নিয়ে ঠোঁট আউড়িয়ে বলে, চলে এসেছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি। জারিফ বিনিময়ে স্মিত হাসে। লিয়া গাড়ি থেকে নেমে দাঁড়ায়, সৌজন্যতার খাতিরে বলে, ভেতরে আসুন। না, আজ আর নয়, রাত অনেক হয়েছে। একটু সময় নিয়ে দুষ্টুমি করে। জারিফ বলে, তবে যদি মিষ্টিমুখ করাও তাহলে যেতে পারি। লিয়া জারিফের ফাজলামো বুঝতে পেরে আর বাক্য ব্যয় না করে সোজা ভেতরে যায়। আজ মঙ্গলবার তো বিকেল। এনামুল খান সোফায় বসে কল লিস্টে গিয়ে কাঙ্ক্ষিত নম্বরটা বের করে কল দেয়। ফোনের ওপাশ থেকে আনোয়ার রহমান রিসিভ করে, সালাম দিয়ে কুশলাদি বিনিময় করেন। ভালো মন্দ খোঁজখবর নেওয়ার পরে এনামুল খান বলেন, ভাইজান, আমি অসুস্থ,
জানেনই তো, ডায়াবেটিস, হাই প্রেশার, আরও এটা সেটা রোগ আছে। অসুস্থতার কারণে যেতে পারলাম না। তুষার তো গতকাল গিয়েছিল ইনভাইট কার্ড নিয়ে। আমি যেতে না পারাই ক্ষমা প্রার্থী। যেতে পারিনি তাই ফোনেই বলছি। আপনারা সবাই বিয়ের আগের দিন আসবেন কিন্তু। ওপাশ থেকে আনোয়ার রহমান ভদ্রভাবে বলেন, আরে ভাইজান, ব্যাপার না, তুষার আসছিল তো। আর কেউ না এসে শুধু ফোনে বললেও আমরা মাইন্ড করতাম না, এসব কোনো ধরার বিষয় না। আর ভাইজান, আগের দিন হয়তো যাওয়া সম্ভব নয়, বিভিন্ন ব্যস্ততা আছে, তবে বিয়ের দিন যাব ইনশাল্লাহ। আরো কিছু কথাবার্তা বলে ফোন রাখেন। সন্ধ্যার পর লিয়ার বিছানায় বসেছিল, ফোন স্ক্রল করছিল। চুলগুলো খোলা থাকায় ফ্যানের বাতাসে উঠছে। কিছু মনে হতেই লিয়া জারিফের কাছে কল করে। জারিফ ল্যাপটপের সামনে নিয়ে কিছু একটা করছিল। এমন সময় ফোন বেজে ওঠে। লিয়ার নামটা জলজল করছে। জারিফ রিসিভ করে বলে, হ্যাঁ বলো। লিয়ার মৃদু রাগ হলো। হ্যাঁ বলো, এটা কেমন কথা? কোথায় মিষ্টি করে কিছু বলবে, কেমন আছো, হ্যান ত্যান আরো কত কি আছে, সেসব না বলে? উফ, লিয়ার ভীষণ অভিমান হলো। লিয়া নিশ্চুপ রয়। লিয়া কোনো উত্তর না পেয়ে জারিফ বলে, এই লিয়া, কথা বলছো যে? হ্যালো, শুনতে পাচ্ছ? হুম। কি করছো? কিছু না, আপনার সাথে কথা বলছি। জারিফ শব্দহীন হাসে। লিয়া আবারও বলে, আমরা সকালে দাদু বাড়িতে যাচ্ছি। আব্বু বিকেলে আঙ্কেলের কাছে ফোন করেছিল। আঙ্কেল নাকি বলেছে শুক্রবার দিন আসবে। তাহলে আপনিও তো শুক্রবার দিন আসছেন আপনার শ্বশুর বাড়িতে। হুম, আমি আমার শ্বশুর বাড়ি শুক্রবার যাচ্ছি না। লিয়ার কপাল কুঁচকে যায়। লিয়া তড়িৎ বলে, মানে আপনি বিয়েতে আসছেন না, কিন্তু কেন? তোমাকে এত করে বললাম ডিসিশনটা চেঞ্জ করো, পানিশমেন্ট একটু কমাও, 4 বছর অপেক্ষা না করে দ্রুত আমার বাড়িতে চলে আসো। তুমি তো শুনলেই না, তাই ভেবেছি 4 বছর আগে আমিও জামাই পরিচয়ে তোমার দাদের বাড়িতে যাব না। সো জামাই হিসেবে ও বাড়িতে আমি যাচ্ছি না ম্যাডাম। লিয়ার মুখটা ভার হয়ে আসে। লিয়া রাজভারী স্বরেই বলে, তার মানে আপনি সত্যি শুক্রবার দিন আসছেন না? আমি আরো ভাবলাম আপনি আসবেন, ভাইয়া গিয়ে দাওয়াত দিয়ে আসলো, আবার আব্বু নিজে ফোন করে বললো, তারপরে আপনি আসবেন না? সত্যিই আসবেন না? জানি না। জারিফের এমন হেয়ালিপূর্ণ উত্তর শুনে লিয়ার রাগ হয়। লিয়া ঠোঁটে ঠোঁট চেপে বলে, আমি 4 বছর অপেক্ষা করতে বলেছি, তার সাথে এইখানে না আসা কি সম্পর্ক আশ্চর্য? যদি তুমি ডিসিশনটা চেঞ্জ করতে তাহলে আমি ভেবে দেখতাম, তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতাম, তোমার বর পরিচয়ে খানবাড়ির জামাই হিসেবে যেতাম। সরি লিয়া, তুমি যেহেতু জেদ ধরে আছো তাই আমার পক্ষেও তোমার বর পরিচয় প্রোগ্রামে যাওয়া সম্ভব নয়। লিয়ার এবার রাগের মাত্রা বেড়ে যায়। লিয়া ঠোঁট চেপেই বলে, আচ্ছা, আপনি না আসলে আমিও আর ফোনে কথা বলবো না আপনার সাথে। একেবারে 4 বছর পরই সামনাসামনি কথা বলবো। লিয়ার কথা শুনে জারিফ এবার শব্দ করেই হেসে ফেল। ঠোঁটের কোণে হাসি রেখেই বলে, ওকে, দেখা যাবে। তবে একটা কথা মনে রাখো, আমি যেহেতু বলেছি জামাই হয়ে নিমন্ত্রণ রক্ষার্থে যাব না, তখন এই কথার উইথড্র করা সম্ভব না। এরই মধ্যে মেলি কণ্ঠস্বর আসে। ভাইয়া আসবো? জারিফ ভ্রু কুচকে দরজার দিকে যায়। কথা দরজায় দাঁড়গোড়ায় দাঁড়িয়ে আছে। জারিফ বলে, লিয়া, তুমি লাইনে থাকো, আমি একটু পর কথা বলছি, কেমন? জারিফ থেকে অনুমতি পেয়ে কথা রুমের ভেতর পা বাড়ায়। জারিফ কপাল কুচকে কথার দিকে যায়। কথার হাতে বেসিক ইজি বই। বইটা 2 হাতে চেপে ধরে জারিফের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে কথায় স্ট্রেট দাঁড়ায়। জারিফ স্বাভাবিকভাবেই শুধায়, কিছু বলবে? কথা ক্ষীণ হওয়া যে একটু টেনে টেনে বলে, ভাইয়া, এই একটা লাইন ঠিক বুঝতে পারছি না, একটু ট্রান্সলেট করে দেবে প্লিজ? কথাটা বলে হাতে থাকা বইটা মেলে ধরে জারিফের সামনে। জারিফ কথার হাত থেকে বইটা নিল। ইশারা করতেই কথা আর একটু এগিয়ে এসে এক আঙ্গুল দেখিয়ে বলে, এটা। কিছুক্ষণ পর কথা ফের কণ্ঠে কোমলতা নিয়ে ঠোঁট আওড়ায়, ভাইয়া, আরেকটা বিষয় জানানোর ছিল, আপনি অনুমতি দিলে বলতাম আর কি। সবসময় সবার সামনে যে কোনো কথা বলে ফেলার অভ্যাস থাকলেও সামনের মানুষটার সামনে কথা মেপে মেপে কথা বলে। সামনের মানুষটাকে রেসপেক্ট করে, সাথে ভয়ও করে। আবার মানুষটার পার্সোনালিটি কথাকে তেমনই মুগ্ধও করে। অন্য আর 5 জন কাজিনদের মতো তাদের মধ্যে কখনো ইয়ার্কির সম্পর্ক নেই। জাস্ট ভালো মন্দ এটুকুই কথা হয়। এর বাইরে হাসি ঠাট্টা কোনোদিনই হয়নি। কথা বলার আগ্রহ দেখালেও তার এই স্বল্পভাষী গম্ভীর অ্যাটিটিউডের মালিক কাজিন সর্বদাই ডিস্টেন্স বজায় রেখেই চলে। আর এই ডিস্টেন্স বজায় রেখে চলাতেই সবাই যেন বেশি করে তার উপর মুগ্ধ হয়। জারিফ গম্ভীর গলায় বলে, ওকে, প্রবলেম নেই, বলো।
কথা ভ্রুযুগল কুচকে চিকন স্বরে বলে, ভাইয়া, কোন প্রকাশনীর বই কিনলে ভালো হবে? ইয়ে মানে কোন প্রকাশনী বেশি ভালো আর কি। আসলে আপনি তো অনেক জ্ঞান রাখেন, তাই আপনার থেকে জানতে চাচ্ছি। জারিফ কিছুক্ষণ ভেবে নিয়ে কয়েকটা প্রকাশনীর নাম বলল। কথা স্মিত হেসে বলে, থ্যাঙ্কস আ লট ভাইয়া। জারিফ বিছানার উপর নিজের পাশে রাখা ফোনের দিকে একবার চাইল। লিয়া তো লাইনেই আছে। এটা খেয়াল হতেই জারিফ তৎক্ষণাৎ বলে, আচ্ছা কথা, এবার তুমি আসতে পারো, কেমন? কথা ঘাড় নাড়িয়ে বলে, ঠিক আছে। বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এমন সময় কিছু ভেবে জারিফ কথাকে ডেকে ওঠে। কথা, 1 মিনিট ওয়েট। কথা তড়িৎ পেছন ঘুরে দাঁড়ায়। জারিফ বলে, তোমার কি কি বই লাগবে তার লিস্ট করো, আর লিস্টটা মায়ের কাছে দিও। সময় করে এক সময় আমি নিয়ে আসবো। জারিফ নিজের দায়িত্ববোধ থেকে মন করে। যারার বই আরো প্রয়োজনের সবকিছুই তো আমি নিজেই নিয়ে আসি। আর কথা সেও নিজের মনের মতোই। তার মেয়েটা যখন কিনবে বলল, তখন একজন দায়িত্ববান মানুষের মধ্যে পড়ে নিজ থেকেই সেগুলো এনে দেওয়া। আর মেয়েটা এই বাড়ি থেকে এখন পড়াশোনা করছে, তাই তার ভালো মন্দ দেখা এ বাড়ির সবার দায়িত্বের মধ্যেই পড়ে। যদিও কথার পড়াশোনার খরচ সহ বাদ বাকি আনুষঙ্গিক সব কিছুর ব্যয় ফুপাই দেয় শুধু থাকা আর খাওয়া। আর মামারা জামা কাপড় এটা সেটা খুশি হয়ে দেয়, এটুকুই। কথাই ইতস্তত করে, জড়তা নিয়েই বলে, না, ঠিক আছে ভাইয়া, আমি কলেজ থেকে আসার সময় বইগুলো লাইব্রেরি থেকে নিয়ে আসব। আমাকে এমনিতেও কালকে একটু লাইব্রেরিতে যেতে হবে, আমার নিজের কিছু প্রয়োজন আছে, তাই বলছে তোমার কি কি প্রয়োজন তা একটু টুকে রেখো, আমি সেই সময় নিয়ে আসবো। কথা উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। অতঃপর চলে যায়। কথা চলে যেতে জারিফ ফোনটা হাতে নেয়। জারিফ ভেবেছে লিয়া হয়তো কল কেটে দিয়েছে। জারিফকে ভুল প্রমাণিত করে লিয়া এখনো লাইনেই আছে। জারিফ কণ্ঠে একরা শীতলতা নিয়ে শান্ত স্বরে বলে, সরি এতক্ষণ ওয়েটিংয়ে রাখার জন্য। ফোনের ওপাশ থেকে আদেশের সুরে লিয়া বলে, সরি টরি রাখেন, দেশ জুড়ে দায়িত্ব পালন করছেন আর এইদিকে বউয়ের দিকে গা ছাড়া ভাব নিয়ে চলছেন। আপনি এখন আমাকে বলুন, আপনি আগামী রোজ শুক্রবার আপনার শ্বশুর বাড়িতে আসছেন কিনা? ইনভাইট রক্ষার্থে যদি আমার শ্বশুর বাড়ি থেকে কেউ না আসে, তাহলে আমার নিজের কাছেই তো বিষয়টা খারাপ লাগবে। আপনার বউয়ের প্রেস্টিজের ব্যাপার স্যাপার। জারিফ পায়ের সাথে পা জড়িয়ে বিছানার হেডে হেলান দেয়। শব্দহীন মৃদু হাসে, যা ওপাশের রমণী বুঝতে পারল না। জারিফ ফের বলল, ও লিয়া, আবার এক কথা বলতে ভালো লাগছে না। বললাম তো জামাই পরিচয় প্রোগ্রামে যাচ্ছি না। আর কেন যাচ্ছি না তার কারণ তো তোমাকে বললামই। তোমার যাতে অসম্মান হয় এরকম কিছু আমি জেনে শুনে কোনোদিনও করবো না। আমার বউয়ের সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। ইনভাইট রক্ষার্থে আমি না গেলেও আমার পরিবারের লোক যাবে। আপনি দেখছি খুব জেদ ধরে আছেন। তুমি তো কম যেতে নাও, আমার উপর সহৃদয় হও, তাহলে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শ্বশুরবাড়ির দাওয়াত খেতে যেতাম, অন্যদের দাওয়াত ইগনোর করতাম। জারিফের শেষের কথা শুনে লিয়ার কপালে ভাঁজের সৃষ্টি হয়। লিয়া মনে মনে রিপিট করে, অন্যদের দাওয়াত মানে? অতঃপর লিয়া ঠোঁট কামড়ে ধরে প্রশ্ন করে, অন্যদের দাওয়াত মানে কোথায় আবার দাওয়াত? বুঝলাম না। জারিফ একটু থতমত খেয়ে বসে। তরিত বলে, তেমন কিছু নয়, ভুল শুনেছ হয়তো। আচ্ছা বাদ দাও। একটু থামলো জারিফ, কথা ঘোরাতে বলল, এই লিয়া, আমি তো টেনশনে আছি। লিয়া কোনো প্রকারে ভনিতা ছাড়াই সোজাসুজি স্পষ্টভাবে শুধায়, কিসের টেনশন? জারিফ গলা স্বর একটু খাদে নামিয়ে আবারও বলে, তুমি এত জেদি, আবার আমি শান্ত শিষ্ট ভদ্র সভ্য হলেও জেদ আমার কম নেই, তা তুমি তো জানোই। নিজেই নিজেকে শান্তশিষ্ট ভদ্র সভ্য উপাধি দিচ্ছেন। আমি তো আপনার মধ্যে সভ্য এর শটাও খুঁজে পাই না। তোমার কাছে আমি সভ্য হতে চাই না। বউয়ের কাছে সভ্য হওয়া মানে নিজের লস, আর সভ্য হলে অনেক লাভ, বুঝলে? কাছে থাকলে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতাম। লিয়া বিড়বিড় করে বলে, অসভ্য। জারিফ শব্দ করেই হাসলো, এক হাত চুলের মধ্যে আঙ্গুল চালনা করে নিয়ে ফের বলে, যা বলছিলাম, তুমি জেদি আমিও জেদি। এখন তো দুইজনের এই জিন আমাদের বাচ্চা পেলে কেমন জেদি হবে আল্লাহ মালুম। লিয়া খিলখিলি হেসে ওঠে। লিয়ার হাসির ঝংকারে পাশের মানব মুগ্ধ হয়ে শ্রবণ করতে থাকে। এর মধ্যে রাজিয়া সুলতানা লিয়াকে ডাকেন। লিয়া জারিফকে উদ্দেশ্য করে বলে, আম্মু ডাকছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। পরের দিন আজ সকালে লিয়ার ওর দাদুর বাড়িতে আসে। বিয়ে বাড়িতে এখনো আত্মীয় স্বজন তেমন কেউই আসেনি। আসলে বিয়েটা খুব জাঁকজমকপূর্ণ ভাবে হচ্ছে না। আগেই একটা দুর্ঘটনা ঘটায় তাসনিমের বাবা বেশি লোকজনকে ইনভাইট করেননি।
নিকট আত্মীয় স্বজন যাদেরকে না বললেই নয়, শুধু তাদেরকেই বলেছেন। ঘরোয়াভাবে করতে গিয়েও নিকট আত্মীয় স্বজন আর কম তো নয়। আত্মীয় স্বজনেরা আজকে 2-4 জন আসছে, বাকিরা আগামীকাল আসবে, আবার কেউ কেউ একেবারে বিয়ের দিন আসবে। ঘড়ির কাঁটা সন্ধ্যে 7টার ঘর ছুঁই ছুঁই। ড্রয়িং রুমের সোফায় 3 বোন বসে গল্প করছে। তাসনিম মাঝে, দুপাশে লিয়া আর তুলি। বড়রা হয়তো ভেতরে নিজেদের রুমে, কেউ কেউ হয়তো মাগরিবের নামাজ শেষ করে রুমেই আছে। নিচে এরা 3 বোন জমিয়ে গল্প করছে। লিয়া তাসনিমকে উদ্দেশ্য করে শুধায়, আপু কালকে তো তোমার হলুদ, আর আলিফ ভাইয়ার বাড়ি তো ঢাকা। অত দূর থেকে হলুদ নিয়ে আসবে কোন সময়? তাহলে হলুদ প্রোগ্রাম শুরু হবে কখন? তাসনিম কিছু বলার আগে পাশ থেকে তুলি গমগমে কণ্ঠে বলে, আরে আলিফ ভাইয়া তো এখানেই থাকি, বিয়েটা এখান থেকেই করবে, ঢাকায় নয়। আন্টিও এখানেই ভাইয়ের সাথে থাকবে। বিয়ের কথা ঠিক হওয়ার পরপরই বড়সড় একটা ফ্ল্যাট নিয়েছে। আর ভাইয়া নিকট আত্মীয় স্বজনের বিয়ের জন্য ময়মনসিংহে আসবে। আর আসবে কি, কেউ কেউ তো অলরেডি চলে এসেছে, তাই না আপু? শেষের কথাটা তাসনিমের দিকে তাকিয়েই বলে তুলি। তাসনিম কপাল কুঁচকে ছোট্ট করে বলে, এর মধ্যে তুলি কিছু ভেবে নিয়ে ঠোঁট আওড়ায়। আচ্ছা আপু, আমাদের এদিকে কি তো একটা নিয়ম নতুন, বউয়ের সাথে নানি দাদি এরা যায়, বিশেষ করে বিয়ের সাথে। কিন্তু আমাদের তো নানি দাদি নেই, আর দাদিমণি তো অসুস্থ, মনে হয় না তোমার সাথে যেতে পারবে। তাসনিম একটু নড়ে চড়ে বসে, বলে, নানিমণি নেই, দাদিমণি যেতে পারবে না, তাতে কি হয়েছে? তোরা দুজন তো আছিস, তোরা যাবি, আর ছোট বোনেরা তো যায়। লিয়া তড়িৎ ঠোঁট প্রসারিত করে বলে, এই আপু আমি যেতে পারবো না, প্লিজ ডোন্ট মাইন্ড। আমার নতুন এক জায়গা থেকে গেলে ঠিকঠাক ঘুম হয় না, আর এটা সেটা সমস্যা হয়েই থাকে, তাই আমার যেতে বলো না প্লিজ। লিয়া অসহায় চাহনিতে তাসনিমের দিকে যায়। তুলি কাট কাট গলায় বলে, লিয়া না গেলে আমিও যাব না। লিয়া রাজি হলে না হয় ভেবে দেখতাম। তাসনিম বলে, এই লিয়া, কি সমস্যা হবে আবার? আমি থাকবো তো, আর স্যারের মা খুব ভালো, আন্টি আছেন, তাই বলছি তুই নির্দ্বিধায় রাজি হতে পারিস। আর তোরা গেলে আমার ভালোই লাগবে। জোর করছি না, তবে বলবো ভেবে দেখিস, কেমন? লিয়া ঠোঁট উল্টে চুপচাপ রয়। হ্যাঁ না কিছুই বলে না। আর তুলির কিছু মনে হতেই হঠাৎ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, এই লিয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করব ভেবেছিলাম, ইস ভুলে গেছি তো। ঈদের দিন বিকালে আম্মু মেজো চাচির সাথে ফোনে কথা বলার সময় তোর কথা জিজ্ঞেস করছিল। চাচিমা বলল তুই জারিফ ভাইয়ার সাথে বাহিরে গেছিলি, তো কোথায় কোথায় ঘুরলি শুনি? শশীলজ, জয়নুল আবেদিন পার্ক, বোটানিক্যাল গার্ডেন নাকি ড্রিম ল্যান্ড? তুলি ভ্রু বাঁকিয়ে লিয়ার দিকে উত্তরের আশায় চেয়ে রয়। লিয়া কানের পাশে মশা তাড়ানোর ভঙ্গিমা করে এক হাত নাড়িয়ে বলে, ধুর, এসব কোথাও না, ড্রিমল্যান্ড ট্রিমল্যান্ড কোথাও না, সোজা শ্বশুর ল্যান্ডে নিয়ে গিয়েছিল। তুলি বড় বড় চোখ করে যায়, অবাক হয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, বাহ, বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে করলি, বেশ ইন্টারেস্টিং তো ব্যাপারটা। তাসনিম ফোন ওপেন করে অ্যাবিতে ঘোরাঘুরি করতেই এমন সময় মেসেঞ্জারে আলিফের মেসেজ আসে। সাউন্ড অফ থাকায় কোনো শব্দ হয় না। সবুজ রাতি জ্বলে থাকা দেখে হয়তো ডাক্তার সাহেব এই সময় মেসেজ করেছেন। তাসনিম বেশ বেকায়দায় পড়ে। এখন এদের দুজনের মাঝে বসে কোনো মেসেজ লিখতে গেলে তাসনিমের থেকে আগে দুপাশ থেকে দুটো হাম লিখে মেসেজ দেখতে থাকবে, আবার হুট করে এখন উঠে গেলেও দুটো টিপ্পনি কাটবে। লজ্জায় ফেলতে এ দুটার জুড়ি নেই। তাসনিম আলিফের মেসেজটা সিন না করে ফোনটা অমনি রেখে দিল, আর উসকুস করতে থাকে। এর মধ্যে রাজিয়া সুলতানা সিঁড়ি দিয়ে নামতে নামতে লিয়াকে ডেকে বলে, লিয়া, ফোন কোথায় তোর? কোথায় রাখিস? হ্যাঁ। লিয়া মাথাটা তুলে সামনে দৃষ্টি দেয়, বলে, রুমে আছে। কিন্তু কেন বলো তো? রাজিয়া সুলতানা লিয়ার কাছাকাছি এসে হাতে থাকা লিয়ার ফোনটা লিয়ার সামনে বাড়িয়ে দিয়ে বলে, জারি ফোন দিয়েছিল, বলল তোর নাম্বারে কল দিয়ে নাকি পাচ্ছে না, বিকেল থেকে নাকি ট্রাই করছে। লিয়া মায়ের হাত থেকে নিজের ফোনটা নেয়, মৃদু আওয়াজে বলে, দুপুরের পর থেকে ফোন হাতে নেইনি, ফোন সাইলেন্ট ছিল, খেয়াল করিনি। রাজিয়া সুলতানা কিছু না বলে কিচেনের দিকে যায়। তুলি টিপ্পনি কেটে বলে, ফোনটা তো সব সময় কাছে কাছে রাখবি। বেচারা জারিফ ভাইয়া উপায় না পেয়ে শেষমেশ কিনা শাশুড়িকে ফোন দিয়েছে।
বউয়ের সাথে বেচারা কথা বলতে পারে না, এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল হয়তো। যা যা বোন, তাড়াতাড়ি কথা বল, অক্সিজেন যোগান দে। তাসনিম ঠোঁট টিপে হাসে। লিয়া মোটামুটি চোখে তুলির দিকে যায়, দাঁত কটমট করে একটু টেনে বলে, তুলি, বেশি বেশি হচ্ছে কিন্তু। তাসনিম ফোড়ন কেটে বলে, আহ তুলি, ছোট বোনকে কেউ এভাবে জ্বালায়? আমার মিষ্টি বোনটা লজ্জা পাচ্ছে তো। লজ্জায় লাল আভা ছড়িয়ে পড়ছে তার শুভ্র বদনে। লিয়া কাঁদো কাঁদো ফেস করে করুণ সুরে বলে, আপু তুমিও এরকম বলছো? ঠিকঠাক বাড়িতে পৌঁছেছি কিনা সেটা হয়তো জানার জন্যই ফোন দিয়েছে। তাসনিম মাথা নাড়িয়ে বলে, তাই তো। আমার ছোট আপার কি খবর? গম্ভীর কণ্ঠের আওয়াজ শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতে লিয়া ঘাড় ঘুরিয়ে জান্নাত বেগমকে দেখতে পায়। জান্নাত বেগম সিঙ্গেল সোফায় আয়েশ করে বসেন। লিয়া কিছু বলার আগে জান্নাত বেগম মশকরা করে বলেন, তা ছোট আপা 3 মাস তো হয়ে আসলো, পরীক্ষা শেষ, তোমার সিদ্ধান্তটা তো আমাকে জানালে না। লিয়ার নিটল কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হয়। তড়িৎ বলে, কিসের সিদ্ধান্ত দাদিমণি? জান্নাত বেগম মৃদু হাসেন, মনে মনে খুশিও হলেন। তবে সেসব প্রকাশ না করে ফের মুখাবয়ে গম্ভীরতার ছাপ টেনে নিয়ে বলেন, এর মধ্যেই ভুলে গেলে ছোট আপা? আমি তো বসে বসে অপেক্ষা করছিলাম ছোট আপা কি বলে সেটা জানার জন্য। নাচ জামাইয়ের ব্যাপারে তোমার মতামত কি? লিয়া এতক্ষণে পুরো বিষয়টা টের পেল, খানিকটা লজ্জাও পেল। সেদিন তো বড় বড় করে অনেক কথাই বলেছিল, এই দুর্ঘটনা বয়ে বেড়াতে পারবো না, হ্যান ত্যান আরো কত কি। এইসব কথা মনে পড়তে লিয়া ভেবাচাকা খায়। এখন দাদিমণিকে কিভাবে সবটা বলবে? লিয়া আড়ষ্টতাকে দূরে ঠেলে উঠে দাঁড়ায়। জান্নাত বেগমের সোফার হাতলের উপর বসে, দু হাতে দাদিমণির গলা জড়িয়ে ধরে বলে, ও দাদিমণি, এভাবে লজ্জা দিও না প্লিজ। বলেছিলাম তো অনেক কিছুই, পরে যখন বুঝলাম তোমার নাচ জামাই চোখে না হারালেও আমাকে চাইছে, তার চোখের ভাষা বলছে সে আমাকে চায়, তাই তার অভিমানটা আর পুষে রাখতে পারলাম না তার প্রতি। জান্নাত বেগম লিয়ার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি খুব খুশি হয়েছি ছোট আপা, উপরওয়ালার উপর হাজারো শুক্রিয়া। সময় থাকতে থাকতেই তোমরা একে অপরকে বুঝে নিয়েছো। আল্লাহর কাছে দোয়া করি তোমাদের অনাগত সংসার জীবন যেন সুখে শান্তিতে কাটে, পরিবারের সবার সাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারো। আরও দোয়া করি জীবনে অনেক বড় হও, ভালো মন্দ বাজ বিচার করে চলো। আরও এটা সেটাও উপদেশমূলক কথা বলেন দাদিমণি। অতঃপর লিয়া রুমে আসে, ব্যালকনিতে দাঁড়িয়ে জারিফের কাছে কল ব্যাক করে। ব্যালকনিতে মৃদু বাতাস আসছে, হালকা বাতাসে লিয়ার শরীরটা শিহরিত হয়ে ওঠে। বেশ ভালোই লাগছে এই অন্ধকার ঘেরা রাতের পরিবেশে, মৃদু বাতাসে ব্যালকনিতে। দ্বিতীয়বারের সময় জারিফ কল তুলে, কল রিসিভ করতে এই ওপাশ থেকে ব্যতিব্যস্ত হয়ে জারিফ শুধায়, কোথায় থাকো তুমি? মাঝে বাড়িতে সবার সাথে ব্যস্ত সময় পার করছো, তাই বলে সারাদিন একবারও একটা কল দেওয়া যায় না? উফ, আবার এদিকে বিকেল থেকে ফোন দিচ্ছে তবু তুলছ না, তোমার মতলব কি বলো তো শুনি? বাড়িতে গিয়ে বরকে তো ভুলো টুলে গেলে নাকি? জারিফ এক নাগাড়ে কথাগুলো বলে লিয়া শুনছে আর মিটিমিটি হাসছে। লিয়া শান্ত গলায় বলে, রিল্যাক্স জনাব, রিল্যাক্স। সরি, খুব খুব সরি। আসলে অনেকদিন পর বাড়ি এসেছি, সবার সাথে সময় কাটাতে গিয়ে সময় হয়ে ওঠেনি, আর আসার পর ফোনটাও হাতে নেওয়াই হয়নি একদমই। ছোট্ট করে শ্বাস টেনে নেয়, স্বাভাবিকভাবেই বলে, বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে সবাই। আরো কিছুক্ষণ কথা বলে ফোন কাটে লিয়া। এর মধ্যে পেছন ঘুরে রুমের দিকে পা বাড়ায়। দুকদম যেতেই তুলির গলার আওয়াজ আসে। লিয়া, কোথায় তুই? লিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে বলে, এখানে। তুলি সেদিকে তাকিয়ে মৃদু হাসে। তুলির এক হাতে আইসক্রিম, বাম হাতের সাহায্যে তুলি কপালটা মুছে নেয়। প্রচন্ড গরম পড়ছে, বৃষ্টির দেখা মিলছেই না। জনজীবন বিপর্যস্ত এই খ্যাপাটে গরমে। তুলি ব্যালকনির দিকে এক হাত কপালে রেখে তুলি বলে, अंदर कितनी गर्मी है। বাহার কিতনি সর্দি হ্যায়। মুচকি হেসে সুর করে লিয়া বলে। তুলি ফিক করে হেসে ওঠে। অতঃপর তুলি ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়ায়। ব্যালকনিতে হালকা বাতাস আসছে। তুলি প্রফুল্ল চিত্তে বলে, সত্যি তো এখানে একটু তাও ঠান্ডা আছে, আর রুমের ভিতর ফ্যানের বাতাসে মনে হচ্ছে হিটার অন করে দিয়েছে। তুলি হাতে থাকা দুটো কোন আইসক্রিম থেকে একটা লিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা তো ছোট চাচু সবার জন্য আইসক্রিম এনেছে। যা গরম পড়েছে বাবা, এখন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে দেহটা ঠান্ডা করি, কি বলিস? লিয়া আইসক্রিম খেতে খেতেই বলে,
ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত্রি 12টা পেরিয়েছে। বিয়ে বাড়ি, চারদিকে সাজ সাজ রব, পুরো বাড়ি লাল নীল সবুজ, এক কথায় হরেক রকমের বাহারি লাইটিং এ ঝলমল করছে। তাসনিম ফোন হাতে নিয়ে সামনে ধরে আছে। তাসনিম ব্যালকনিতেই দাঁড়িয়ে, আর রুমে লিয়া তুলি ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আজকে 3 বোন একসাথে শুয়েছে। বিয়ে হয়ে যাবে, আপুকে আর এভাবে পাওয়া যাবে না, এ নিয়ে 2 বোনের আফসোসের শেষ নেই। সন্ধ্যা থেকে হলুদ মেহেন্দি এসব নিয়ে হই হুল্লোড় করতে করতে বেশ ক্লান্তই ছিল লিয়া আর তুলি। তাই তো বিছানায় গায়ে দিয়ে দেওয়ার সাথে সাথে ঘুমে পড়ে। তাসনিমও মাত্রই শুয়েছিল, এমন সময় ডাক্তার সাহেবের কল আসে। তাসনিম কল রিসিভ করে ব্যালকনিতে আসে। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছে। ঝলমলে বিভিন্ন রঙের আলো তাসনিমের মুখের উপর এসে পড়ছে। তাসনিমকে থেকে থেকে যেন কৃত্রিম আলোয় রাঙিয়ে দিচ্ছে। আর সেই রাঙানো মুখটা ফোনের ওপাশ থেকে কেউ একজন নিষ্পলক চাহনিতে চেয়ে দেখছে। আলিফ সফট ভয়েসে বলে, তোমার মুখে এখনো হলুদের আভা ছড়িয়ে আছে। তোমাকে দারুণ লাগছে। আমার চোখে তো নেশা ধরে যাচ্ছে। চোখের নেশাটা থেকেই বুকে জ্বলন ধরছে। আমাকে ভীষণ তৃষ্ণার্ত করছে। তাসনিমের কান দিয়ে ধোঁয়া বেরোনোর উপক্রম। তাসনিম ঠোঁট কামড়ে ধরে এলোমেলো দৃষ্টি ফেলে। ফোন স্ক্রিনে তাকাতে পারছে না। আলিফ তাসনিমের লজ্জা পাওয়া মুখশ্রী দেখে স্মিত হাসে। ইচ্ছে করেই লজ্জা দিতে আবারও বলে, এভাবে ঠোঁট কামড়ে ধরো না। এমনিতে তোমার কোমল গোলাপি ঠোঁটে নিজেকে ডোবাতে ইচ্ছা করে, আবার ঠোঁট কামড়ে ধরেছো। আমার তো নিজেকে বেশ সামাল। আলিফকে থামিয়ে দিয়ে তাসনিম তড়িঘড়ি করে বলে ওঠে, রাত অনেক হয়েছে, আমার ভীষণ ঘুম পাচ্ছে, এখন রাখি। আলিফ নিঃশব্দে চমৎকার হাসে, শান্ত কণ্ঠে বলে, ওকে। রোজ রোজ রাত জাগলে শরীর খারাপ করবে, তাই আজকে বেশি করে ঘুমিয়ে নাও। আমি একজন ডাক্তার হয়ে জেনে শুনে নিজের বউয়ের ক্ষতি চাইবো না, তাই বলছি আজকে ডাবল ঘুম দিয়ে নাও, কেমন? কালকে না হয়। গুড নাইট। আলিফের কথার মাঝে তাসনিম এটা বলে। আলিফকে দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে তাসনিম দ্রুত কল কেটে দেয়। কল কেটে হাফ ছেড়ে যেন বাঁচে, বড় করে শ্বাস টেনে নেয়। পার্লার থেকে আর্টিস্ট এসে তাসনিমকে বউ সাজাচ্ছে। ব্রাইডাল সাজে সাজানো হচ্ছে। লিয়া আকাশি রঙের 3 পিস পরেছে। ভেজা চুলগুলো চিরুনি করে নিজের রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। এ দুদিনে জারিফের সাথে ফোনে খুব কমই কথা হয়েছে। বাড়িতে লোকজন, আবার বিয়ে বাড়ি মানেই তো ব্যস্ততা, এটা সেটা, তাই বেশি কথা হয়নি। রাতে একবার করে কথা হয়েছে। লিয়া জারিফকে আর একবারও আশা প্রসঙ্গে কিছু বলেনি। জারিফে কিছু বলেনি। লিয়া দেখতে চায় জারিফ কি করে। তবে লিয়ার দৃঢ় বিশ্বাস, জারিফ মুখে যাই বলুক না কেন ঠিক আসবে। লিয়া জারিফের কথাই ভাবছিল। হাত দৃষ্টি দেয় গেট বরাবর। বরযাত্রী এখনো আসেনি। দাওয়াতের অতিথিরা আসা শুরু করেছে। লিয়া চাতক পাখির ন্যায় গেটের দিকে দৃষ্টি আছে। এমন সময় বাড়ির সামনের রাস্তায় জারিফের গাড়ি দেখে লিয়া 1 মিনিটও দেরি হয় না চিনতে। লিয়া প্রফুল্ল চিত্তে নিচে নামে। লিয়া বাড়ির সদর দরজার সামনে দাঁড়ায়। পার্কিং লনে গাড়ি পার্ক করিয়ে ড্রাইভিং সিট থেকে নীল নামে। জারিফের বদলে নীলকে নামতে দেখে লিয়া কপাল কুঁচকে তাকিয়ে রয়। লিয়া ভাবে হয়তো জারিফ ব্যাক সিটে আছে। নীল দরজা খুলে দেয়। জারিফের বাবা আর মা নামে। লিয়া সৌজন্যতার খাতিরে এগিয়ে যায়। ওনাদের সাথে কুশলাদি বিনিময় করে ভেতরে আসতে বলে। এর মধ্যে এনামুল খান গিয়ে ভালো মন্দ কথা বলে ভেতরে নিয়ে আসেন। লিয়ার মুখটা ম্লান হয়ে আসে। লিয়া তখন উসকুস করছিল জারিফের কথা কিভাবে শুনবে। শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি ভেতরে যেতে লিয়া নীলের পাশে দাঁড়ায়। প্রথমে এটা সেটা কিছু বলে, অবশেষে লিয়া ইতস্তত বোধ নিয়ে নীলকে শুধায়, আপনার ভাইয়া আসলো না যে? নীল মৃদু আওয়াজে বলে, ব্রো বলল আমাকে গাড়ি নিয়ে আসতে। আমি জিজ্ঞেস করলাম তুই যাবি না? আমাকে গাড়ি নিতে বলছিল যে। ব্রো বলল ওর নাকি কি কাজ আছে, এতটুকুই বলল, আর কিছু বলেনি। আজ তো এমনিতেই হলিডে, তাহলে কি কাজ থাকবে? এ কথা লিয়া মনে মনে আওড়ালো, তবে মুখে এসব কিছুই বলল না। লিয়া জোর করে মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে। ভেতরে চলুন। তাসনিমকে খুব সুন্দর করে কোণে সাজে সজ্জিত করা হয়েছে। লাল টকটকে লেহেঙ্গা, ঠোঁটে লাল লিপস্টিক কৃষ্ণচূড়ার মতো লাগছে। দুগালে গোলাপি আভা, টানা টানা নজর জোড়া, আকর্ষণীয় সাজে দারুণ লাগছে। লিয়া তাসনিমের পাশেই বসে আছে। লিয়ার বারবার জারিফের উপর রাগ হচ্ছে, সাথে মনে ভীষণ অভিমানও জমেছে। এত করে বললাম তবুও বান্দা আসলোই না। লিয়ার ভাবনা ছেদ ঘটে তুলির ডাকে। তুলি ব্যস্ত কণ্ঠে বলে,
এই লিয়া, বর চলে এসেছে, চল গেটে যেতে হবে। আমি তো ভাবছি গেটে মোটা অঙ্কের টাকা তুলবো। হ্যাঁ, লিয়া বিরস কণ্ঠে বলে। আমি গেটে ফেটে কোথাও যাব না, তুই যা, আমি আপুর কাছে যাচ্ছি। তুলি দুহাত কোমরে রাখে, দাঁত চেপে বলে,